পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। আজকের আলোচনার বিষয়ে পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে হচ্ছে, যে কারণ এখন লোকসভা নির্বাচন চলছে, আরও 5টা পর্ব বাকি রয়েছে। আলোচনাটা মূলত রাজ্য কেন্দ্রিক, আলোচনার বিষয়বস্তুটা রাজ্য কেন্দ্রিক। তাই আমার প্রস্তাব যে যাচ্ছে চাকরি হাজার হাজার, মিলছে অস্ত্র রাশি রাশি, দুর্নীতি আর পেশির খেলায় আতঙ্কে আজ দেশবাসী, এই যদি আলোচনার প্রেক্ষাপট হয় তাহলে আলোচনার ব্যাপারটাকে অনেক সহজে আলোচনা করা যায়। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই রায় নিয়ে এত কথা হচ্ছে কেন, এটা আমি মণিশঙ্কর বাবুর সঙ্গে একেবারেই একমত। যে বছর 10-12 বছর আগেও, 15 বছর আগেও বিচার ব্যবস্থা সম্পর্কে একটা ভয় এবং ভক্তি আমাদের মধ্যে ছিল, এবং খুব স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার সমালোচনা বা বিচার ব্যবস্থার কোনো রায় নিয়ে কোনো ধরনের বক্তব্য পেশের যে জায়গাটা, সেগুলো সম্পর্কে আমরা খুব সচেতন থাকতাম। কিন্তু দুর্ভাগ্যজনক যে রায়টা নিয়ে স্বাভাবিকভাবে এই যাচ্ছে চাকরি হাজার হাজারের কথা উঠছে, আপনি এ কথাটা আমি সুমনদার সঙ্গে একেবারেই একমত যে ন্যাচারাল জাস্টিসের যে আইন, অর্থাৎ একজনও যদি অন্যায় না করে থাকে, তার একজন দোষীর জন্যে একজন অন্যায় যিনি করেননি তার কখনো শাস্তি হতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিসের যে জায়গাটা, সেটা কিন্তু সামগ্রিকভাবে ব্যাহত হয়েছে। এটা আমরা বোধহয় প্রত্যেকে বুকে হাত দিয়ে বলতে পারি যে 25,853 জনের মধ্যে অনেকেই তারা, আমি যেমন প্রিয়াঙ্কা দেবী উল্লেখ করলেন নিজের কথা, প্রিয়াঙ্কা দেবী সহ আরও অনেকেই রয়েছেন যারা যোগ্য। আমি মনে করি যে এই রায় যে যোগ্য প্রার্থীদের চাকরি কেড়ে নেওয়ার যে জায়গাটা, এটাই কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা বিতর্কের জায়গা তৈরি করে দিচ্ছে। দ্বিতীয়ত, যে প্রশ্নটা বারবার ধরে উঠছে যে কেন আজকে এত বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থায় কি রায় হতে যাচ্ছে, সেই রায় সম্পর্কে আমরা জানতে পারছি কি করে। ধরুন, যেদিন রায় হয়েছে তার 2 দিন আগে একজন বিরোধী দলনেতা তিনি কি করে বলেন যে আগামী সপ্তাহে একটা বোমা ফাটবে, বা কিভাবে বিজেপির একজন সাধারণ এমএলএ তিনি ভবিষ্যৎবাণী করতে পারেন, আমি জানি না সেটা সত্যি হয়েছে কিনা, সেটা হচ্ছে যে আগামী 30শে এপ্রিল 59,000-এর চাকরি যাবে। আমি বলছি যে এই যে বিচার ব্যবস্থায় কি রায় হতে যাচ্ছে সেগুলো নিয়ে যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনাটা কিন্তু সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার যে গরিমা, সেই গরিমায় কিন্তু আঘাত আনছে। আমি আরও একটা রায়ের কথা উল্লেখ করব, যে এই রায়টা এই সোমবার দিন খারিজ হয়েছে। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, সেটা কাঁথি পুরসভায় আলো লাগানোর যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ ছিল অধিকারী পরিবারের বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাকে 160 নম্বর আইনে তাকে ডাকা হয় এবং তাকে আয়কর রিটার্ন দেওয়া হয়। পরবর্তীকালে তিনি হাইকোর্টে আসেন এবং হাইকোর্টের জাস্টিস সেই সময় ছিলেন, যার কোর্টে হয় সেটা হচ্ছে তিনি হচ্ছেন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বর্তমানে বিজেপির প্রার্থী কাঁথি লোকসভা কেন্দ্রে। এখন খুব স্বাভাবিকভাবে সেই রায় সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে কোনো হলফনামা দেওয়ার সুযোগ না দিয়ে সেই যে বলা হয়, যেটা 160 নম্বর ধারায় যে দেওয়া হয়েছিল, সেটাকে বাতিল করে দেওয়া হয়, এবং এসডিপিও যিনি এই 160 ধারায় নোটিশ দিয়েছিলেন তাকে 5 লক্ষ টাকা তাকে জরিমানা ধার্য করা হয়। খুব দুর্ভাগ্যজনক এই রায়টা কিন্তু এই গত সোমবার খারিজ হয়েছে, এবং সেই খারিজ করতে গিয়ে ক্ষেত্রে পরিষ্কারভাবে বলেছে যে তারা সিঙ্গেল বেঞ্চ এক্ষেত্রে সঠিকভাবে আইনের যে পথ, সেই পথ অনুসরণ করেনি। ফলে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠছে যে কেন আজকে বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন উঠছে। আমি উল্লেখ করব 1993 এবং 1996 অবিভক্ত মেদিনীপুর জেলার 2200 শিক্ষকের চাকরি গিয়েছিল কোর্টের নির্দেশে বাম আমলে, এবং সেই সময় বিচারপতি দিলীপ বসু এবং পরবর্তীকালে হরিশ ট্যান্ডন তারা পরিষ্কার এই কথা বলেছিলেন যে এই নিয়োগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং যোগ্য প্রার্থীদের এক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। এই রায় প্রাথমিকভাবে রাজ্য সরকার মানেনি, পরবর্তীকালে এটা নিয়ে একটা কন্টেম্প্ট হয়েছিল। কন্টেম্প্ট হওয়ার পরে কোর্ট একই মনোভাব পোষণ করেন এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টও একই মত পোষণ করেন। ফলে যে আবহাওয়াটা তৈরি করে দেওয়া হচ্ছে, যে নির্মাণটা তৈরি হচ্ছে বারবার, যে তৃণমূল কংগ্রেসের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাদের সঙ্গে দুর্নীতি এবং দুর্নীতির যে যোগাযোগ স্থাপনের যে প্রচেষ্টা, যে জায়গাটা তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে এটা কিন্তু একটা বড় উদাহরণ। আমি বলি, তার আগে 1997 সালে প্রথম এসএসসি তৈরি হয় পশ্চিমবঙ্গে, 1999 সালে প্রথম এসএসসির মাধ্যমে নিয়োগ হয়। এখন এই এসএসসিটা কীভাবে হয়েছিল? 1991 সালে অশোক মিত্র
কমিশন তৈরি হয়েছিল এবং সেই কমিশনের একজন সদস্য, তার বক্তব্যটা আমি একদম কোট আনকোট বলছি, যে তিনি বলছেন যে দেখা যাচ্ছিল পরিচালন সমিতির সভাপতির মৌখিক সুপারিশেও চাকরি হয়ে যাচ্ছিল। স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্যই এসএসসি তৈরির সুপারিশ করা হয়েছিল। কে কথাটা বলেছেন? এই কথাটা একজন বিদগ্ধ শিক্ষাবিদ পবিত্র সরকার, যিনি ওই অশোক মিত্র কমিশনের সদস্য ছিলেন। তিনি বলছেন যে অভিযোগগুলো সেই সময় উঠেছিল সেটা হচ্ছে প্রধান শিক্ষক এবং ইন্টারভিউ বোর্ডের প্রভাবশালীদের ঘুষ অথবা স্কুলের ফান্ডে ডোনেশন দিয়ে চাকরি পাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে এবং সেই সময় এই রাজনৈতিক আনুগত্য স্বজন মোশনের কথা ওঠে। ফলে এই যে ধারণাটা তৈরি হয়ে যাচ্ছে না বারবার ধরে, যে এই সরকারের আমলে দুর্নীতি হচ্ছে বা দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যে ধরনের প্রচারগুলো চলছে, এই প্রচারগুলোর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমি বলছি যে 2004 থেকে 2011 এসএসসি চেয়ারম্যান ছিলেন রঞ্জিত বসু। তারও কোটটা আমি কোট আনকোট বলছি, যে তিনি বলছেন যে আইনে এসএসসি চলে সেটা স্বয়ং সম্পূর্ণ। কমিশন না চাইলে সরকারের এই ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো রাস্তা নেই। অর্থাৎ এসএসসি যদি কোনো ভুল করে থাকে তার দায় কিন্তু কোনোভাবে সরকারের দিকে আসতে পারে না, কারণ এসএসসি মূলত একটা স্বশাসিত সংস্থা। সরকারের নিয়ন্ত্রিত সংস্থা, কিন্তু স্বশাসিত সংস্থা। সবথেকে দুঃখের যেটা সেটা হচ্ছে যে দেখুন, এখানে বিজেপির প্রতিনিধি আছে, বাম বা কংগ্রেসের সরাসরি কোনো প্রতিনিধিত্ব নেই। দুর্ভাগ্যের কথা যে বাম ছাত্র শিক্ষক এবং বাম ছাত্র শিক্ষকদের যে অভিযান, এই অভিযানের ব্যাপারেও একটা দ্বিচারিতার অভিযোগ এসেছে। অভিযোগটা কেন এসছে সেটার কারণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির রায়ের 21 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলেছেন যে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিলেন দুর্নীতির অভিযোগে গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হোক। খুব দুর্ভাগ্যজনক, এই বিকাশ ভট্টাচার্য সিপিআইএমের রাজ্যসভার সাংসদ, তিনি এই সওয়ালটা কোর্টে করেছিলেন। দুর্ভাগ্যজনক, গত শনিবার এই বাম সমর্থিত ছাত্র শিক্ষক তারা কিন্তু অভিযান করে এবং এই অভিযানের মাধ্যমে কিন্তু যে দ্বিচারিতার পরিপূর্ণ প্রকাশিত হয়। আপনি বলছেন রাবড়ি মেথড, এটা অনেকটা একদিকে তলায় আঁচ দেওয়া হচ্ছে আর আরেকদিকে হাওয়া করা হচ্ছে। এই যে পদ্ধতিটা, খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসা দরকার। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ অভিযোগটা এসছে সেটা হচ্ছে অস্ত্রশস্ত্রের অভিযোগ। হাসানাবাদে আমার একটাই প্রশ্ন, যে হাসানাবাদেও একটা বিস্ফোরণ হয়েছে কয়েকদিন আগে, সেখানে কিন্তু এনআইএও যায়নি, এনএসজিও যায়নি। এনআইএ বা এনএসজি মূলত এগুলো তৈরি হয়েছিল কিন্তু আমাদের সীমান্ত সুরক্ষার জন্য এবং দেশের বাইরে শত্রুর সঙ্গে লড়াই করছে। দুর্ভাগ্যজনক, মোদী সরকার কিন্তু এই এনআইএ এবং এনএসজির মতো সংস্থাকে তারা কিন্তু দেশের মধ্যে যুদ্ধক্ষেত্র তৈরি করে সেই যুদ্ধক্ষেত্রে তাদেরকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। দুর্ভাগ্যজনক যেটা, যে সন্দেশখালিতে যে অস্ত্র পাওয়া গেল, আপনি একটা ভেবে দেখুন, সেই অস্ত্রগুলোর সঙ্গে একই সঙ্গে ক্যাশ মেমো পাওয়া গেল, ভোটার কার্ড পাওয়া গেল, আধার কার্ড পাওয়া গেল, এই পর্যন্ত পাওয়া গেল। ঠিক আছে, যে এই সিএ এবং এনআরসির এই আবহাওয়ার মধ্যে খুব স্বাভাবিকভাবে যেখানে প্রধানমন্ত্রী পোশাক দেখে মানুষ চিনতে পারেন, তা ঠিক সেই জায়গাতে আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে সেখানে কিন্তু প্যান কার্ডও পাওয়া গেল। অর্থাৎ কোনোভাবে যাতে যিনি এই লুকিয়ে রেখেছেন এই অস্ত্রগুলো, তার আইডেন্টিটি যাতে কোনো সমস্যা না থাকে, সেই ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে করে দেওয়া হলো, যেটা খুব স্বাভাবিকভাবে আমার আপনার সাধারণ মানুষের মনে বহু প্রশ্ন তোলে যে এইভাবে একজন চুরি করেছে, তিনি তার আই কার্ড ফেলে এসছেন যাতে পুলিশের সুবিধা হয় তাকে তার নির্দিষ্ট ঠিকানা থেকে গ্রেপ্তার করতে। আপনি ধরুন যে আমরা ছোটবেলায় পড়েছি স্বপন কুমারের রহস্য উপন্যাস, তা স্বপন কুমারের যিনি গোয়েন্দা ছিলেন দীপক, সেই দীপক যখন আবির্ভূত হতেন সেই বলা থাকতো, সেই লেখকের লেখনীতে থাকতো যে দীপক দুহাতে দুটো পিস্তল আর এক হাতে একটা টর্চ নিয়ে তিনি আসতেন। দুর্ভাগ্যের কথা, পরবর্তীকালে এই যে তৃতীয় হস্ত, এই তৃতীয় হস্তের সন্ধান কিন্তু সাধারণভাবে পাঠকরা পায়নি, যার জন্য বর্তমানে সম্প্রতি একটা বই এসেছিল, তাতেও দেখবেন যে এই যে গাঁজাখুরি বা ভ্রান্ত ধারণা তৈরি করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সম্পর্কে আমাদের একটু সচেতন থাকাটা অবশ্যই প্রয়োজন। আমি বলছি যে আপনি ভাবুন তো, এই যে এনআইএ বা এনএসজি বা এই যে রোবোটিক ডিভাইস ব্যবহার করা হলো সন্দেশখালিতে, এটা কেন করা হলো? যদি এটা 2019-এর 14ই ফেব্রুয়ারি 2019 আপনাদের স্মরণে আছে, তখনও লোকসভা নির্বাচনের আগের ঘটনা, পুলওয়ামায় যে 48 জন সিআরপিএফ জওয়ানের জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল, যে সেই যে ঘটনা, সেই ঘটনার সময় সেই ঘটনাটা কিন্তু এড়ানো যেত যদি তদানীন্তন এই এনআইএ যদি সক্রিয় হতো বা তদানীন্তন জম্মু কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক,
তার যে সেই সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আপিল করেছিলেন যে যাতে এই 48 জন যে সেনাবাহিনী যেটা তাদেরকে পাঠানো হচ্ছে, সিআরপিএফকে নামানো হচ্ছে, তাদের যাতে এয়ার লিফট করা হয়। অর্থাৎ আমি মনে করি যে এই যে 2019-এর এই পুলওয়ামার যে ঘটনা, যেটা পরবর্তীকালে সত্যপাল মালিক অভিযোগ করেছিলেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এড়িয়ে কিন্তু কোনো তদন্ত হয়নি। অথচ আমরা দেখেছি পুলওয়ামা এবং বালাকোট এই দুটো ক্ষেত্রেই কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে এই সেন্টিমেন্টটাকে বিজেপি কিন্তু তার নির্বাচনের কাজে ব্যবহার করেছিল। আরেকটা উদাহরণ দিই, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে নরেন্দ্র মোদী তিনি যে শুধু উন্নয়নের কথা বলে উন্নয়নের কথা তিনি বলছেন না ভোট প্রচারে, তিনি তার ঘৃণা ভাষণের কথা বারবার ধরে উঠে আসছে সংবাদ মাধ্যমে। খুব দুর্ভাগ্যজনক এটা যে নরেন্দ্র মোদী যিনি ধর্মনিরপেক্ষতার যে ধর্মনিরপেক্ষ সংবিধানের নামে শপথ নিয়েছেন, তিনি বারবার ঘৃণা ভাষণের কথা বলছেন। এবং এই ঘৃণা ভাষণ নিয়ে দিল্লি হাইকোর্টে একটা মামলা হয়েছিল। হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করেনি। তারা বলেছে যে এটা ইলেকশন কমিশন যা করার করবে, আমরা এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না। আমার মনে হয় যে 2019-এর ইলেকশনের সময় লোকসভা নির্বাচনের কথায় অন্যতম একজন নির্বাচন কমিশনার অশোক লাভাসার কথা বোধহয় দিল্লি হাইকোর্টের মনে ছিল না। যখন দেখা গিয়েছিল যে বারবার যখন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তখন বারবার সেই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যখন সভা ডাকা হতো, সেই সভায় বারবার অশোক লাভাসা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে তিনি রায় দিয়েছিলেন, যার ফলে দেখা গিয়েছিল পরবর্তীকালে তাকে এই নির্বাচন কমিশন থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে তাকে নিয়ে চলে যাওয়া হয়। আপনি ভাবুন যে 2024-এর লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে 7 দফায় চলছে। 4ই জুন আমাদের ভোটের ফল প্রকাশ হবে। দুর্ভাগ্যজনক, এর মধ্যেই বিজেপির দেড়খানা এমপি, একজন সুরাটে জিতেছেন। শোনা যাচ্ছে যে সুরাটে শুধু যে সেখানে মানে নির্বাচন কমিশনকে চাপ দিয়ে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তাই নয়, আরও 9 জন প্রার্থী ছিল, তাদেরও মনোনয়ন উইথড্র করানো হয়েছে যাতে সুরাট থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারেন। পরবর্তী ঘটনা আবার ঘটেছে, সেটা ইন্দোরে ঘটেছে। মাননীয় কৈলাস বিজয়বর্গীয় সেখানে বিজেপির প্রার্থী, সাথে এই প্রার্থী শোনা যায় তিনি কিডন্যাপিং করে না হ্যাকিং করে তিনি কংগ্রেসের প্রার্থীকে নিয়ে চলে গিয়েছিলেন এবং সেই প্রার্থী একবারে অন্তিম মুহূর্তে এসে তার নমিনেশন উইথড্র করে দেন এবং বিজেপিতে যোগ দেন। আমি বলছি যে এইগুলোর ব্যাপারে ইলেকশন কমিশন কতদিন চুপ করে বসে থাকবে, কতদিন বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার প্রতি তো আমরা আস্থা রাখতে চাই। বিচার ব্যবস্থাই তো আমাদের প্রকৃত অর্থে আমাদের সাধারণ মানুষ তাদের মানে অন্তিম যে অন্তিম যে জায়গাটা, সেই অন্তিম জায়গাটা তো বিচার ব্যবস্থা। তাহলে বিচার ব্যবস্থার এই ব্যাপারে বোধহয় একটু সচেতন হওয়া প্রয়োজন। আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ভারতবর্ষ থেকে যারা ব্যাংক লোন নিয়ে যারা বিদেশে পালিয়ে গেছে, সেই বিদেশে পালিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে নরেন্দ্র মোদী সরকার। যেমন শোনা যাচ্ছে যে কিছুদিন আগে লন্ডনের কোর্টে দাঁড়িয়ে নীরব মোদী বলেছিলেন যে টাকা ব্যাংক থেকে তিনি ঋণ হিসেবে নিয়েছিলেন তার 68% টাকা বিজেপি নিয়ে নিয়েছিল, আর 32% তাকে দিয়ে তাকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছিল। দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে জেডিএসের হাসান আসনের প্রার্থী, যার হয়ে 10 দিন আগে নরেন্দ্র মোদী প্রচারে গিয়েছিলেন, সেই প্রজ্জ্বল রেবন্না, দেবগৌড়ার নাতি, তার বিরুদ্ধে অন্তত 1,500 মহিলার বিরুদ্ধে অভব্যতা এবং তাদের বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগ রয়েছে, তার প্রচুর ভিডিও প্রকাশিত হয়েছে। দুর্ভাগ্যজনক, সেই রেবেন্না এই মুহূর্তে দেশে নেই, তাকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। এবং নরেন্দ্র মোদীর মতো মানুষ যিনি বারবার মহিলা সশক্তিকরণের কথা বলেন, তিনি চুপ করে বসে রয়েছেন। আপনি ভাবুন তো, সাক্ষী মালিকের মতো একজন কুস্তিগির যিনি বাইরে থেকেই অলিম্পিক থেকে আমাদের জন্য মেডেল নিয়ে এসছেন, সেই সাক্ষী মালিক সহ একাধিক কুস্তিগির যখন ব্রিজভূষণ সিং শরণের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ তোলে, প্রধানমন্ত্রী কেন চুপ থাকেন? কেন মণিপুরে যখন নারী নিগ্রহ হয় তখন কেন প্রধানমন্ত্রী সেখানে চুপ থাকেন? কেন আজকে হাতরাস উন্নয়নের মতো ঘটনা ঘটলে সেখানে প্রধানমন্ত্রী কেন চুপ থাকেন? সুতরাং এই প্রশ্নটা বোধহয় আপনাদের আরও বেশি করে করা দরকার যে এই যে পরিস্থিতিটা দেশের এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই দেশের পরিস্থিতিতে আপনারা মনে হয় নির্বাচন করুন আপনাদের নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে, কারণ আপনাদের সামনে নানাভাবে পুনর্নির্মাণ চলবে। মিথ্যাচারের যে বহর, সেই বহর ক্রমাগত বাড়বে, কারণ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, স্বঘোষিত ভাইস চ্যান্সেলর অমিত মালব্য, তার যে টুইট, সেই টুইট নানা মুহূর্তে বিভিন্ন রকমের ফেক নিউজ তৈরি করছে, যে ফেক নিউজ আপনাকে বিভ্রান্ত করছে, ভোটারদের বিভ্রান্ত করছেন। আমি বলবো যে আপনারা আপনাদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে
আপনাদের ভোট দিন, যে আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন কিনা, তার 68টা প্রকল্প নিয়ে তিনি মানুষের পাশে আসেন কিনা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি মানুষের পাশে আছেন কিনা, স্বাস্থ্যসাথী নিয়ে তিনি মানুষের পাশে আছেন কিনা, এই বিশ্বাসটা আপনাদের নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে করুন। দয়া করে কোনো পুনর্নির্মাণের দ্বারা, কোনো ফেক নিউজের দ্বারা প্রভাবিত হবেন না। এই কটি কথা বলে আপনাদের সকলকে প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সুমনদা।